এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ছাবার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো সেটা, আর আরেকটা হচ্ছে যে ছাদ বলে একটা সিনেমা ইন্দ্রাণী চক্রবর্তী পরিচালনা, সেই সিনেমাটা আমি দেখে এলাম। অনেকগুলো ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে সেই সিনেমাটা এসছে, আমাদের এখানে SBF-এ এসছে। তো সেই সিনেমাটা নিয়েও আমি কথা বলবো। তো প্রথমে আমি ছাবার কালেকশন নিয়ে কথা বলি। 23তম দিনের ছাবা কালেকশন হচ্ছে 16.5 CR এবং ছাবা 23তম দিনেই কিন্তু টোটাল কালেকশন এর যেটা হয়েছে 508 কোটি, মানে 500-এর ক্লাব ক্রস করে গেছে ছাওয়া। সত্যি কথা বলতে ভিকি কৌশলকে নিয়ে সেলিব্রেট করা উচিত। তার কারণ হচ্ছে, হতে পারে এখানে যদি অন্য কেউ অভিনয় করতো এই ছাওয়ার যে চরিত্রটা, যদি আমরা উদাহরণ হিসেবে বলি রণবীর কাপুর, কাপুর ফ্যামিলি বন্ড স্টার, তো সেও যদি অভিনয় করতো ডেফিনেটলি সেটাও হয়তো 500 কোটি টাকা ক্রস করতো। কিন্তু তবুও আমার মনে হয় ভিকি কৌশলের 500 কোটি টাকা ক্রস করাটা সেলিব্রেশনের বেশি দরকার। তার কারণ হচ্ছে যে সে একজন অভিনেতা, সে কোনো কাপুর বা বচ্চন ফ্যামিলি সে নয়। যেটুকু করেছে খেটে করেছে এবং তার মধ্যেও সেই ক্ষমতাটা আছে, আসলাম দেখলাম আর জয় করলাম, এই ক্ষমতাটা ভিকি কৌশলের মধ্যেও আছে। এবং সত্যি কথা বলতে এই কালেকশন নিয়েই আলোচনা করা উচিত। আমি কিছু কিছু ক্রিটিকদের, মানে আমার বাংলার কিছু কিছু ক্রিটিকদেরকে আমি দেখেছি ছাবার কালেকশন বলতে গিয়ে, তারা যখন ওই শনি রবিবার দিন যখন এইসব মাল্টিপ্লেক্সেসের যখন সব কালেকশন বলে, যে ছাবার কালেকশন বলতে বলতে একটা কোনো বাংলা সিনেমার কালেকশন বলছে, ছাবার কালেকশনের জন্য আলাদা ভিডিও বানান, মানে মানে ভিডিও বানান। ছাবার কালেকশনের সঙ্গে অন্য কোনো সিনেমার তুলনা চলেই না। সে বাংলা সিনেমা হোক, অন্য যে কোনো প্রভিন্সের সিনেমা হোক, অন্য কোনো সিনেমার তুলনা চলে না ছাওয়ার সঙ্গে। তো সুতরাং ছাওয়া নিয়ে যদি কেউ কোনো দিন কোনো কথা বলে, ছাওয়া বা এরপরে যা যা সিনেমাগুলো আসবে, যদি সিকান্দার যদি ভালো চলে, সেইগুলো নিয়ে তো আলাদা, তাদের জন্য আলাদা ভিডিও বানানোর দরকার, আর বাদ বাকি সব সিনেমার জন্য আলাদা ভিডিও বানানোর দরকার। আমার তো মনে হয় তাই। তো এনিওয়ে এটাই ছিল ছাওয়ার যে বক্স অফিস যে কালেকশন। বলিউড এবার একটু পেলো, অক্সিজেন পেলো বোধহয় বলিউড। তো এটা ছিল বক্স অফিস কালেকশন নিয়ে একটা ছোট্ট আলোচনা। এরপর আমি চলে যাচ্ছি ছাদ এই সিনেমাটা নিয়ে। ছাদ এই সিনেমাটা পরিচালনা করেছেন ইন্দ্রাণী চক্রবর্তী। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম, রাহুল ব্যানার্জি, রাজনন্দিনী পাল, অনুরাধা রয় সহ আরও অনেকে এখানে অভিনয় করেছেন। এখানে পাওলি দামের চরিত্র আর রাহুল ব্যানার্জি এরা হাজব্যান্ড ওয়াইফ। রাহুল ব্যানার্জির একটা বই পাবলিশিংয়ের একটা কোম্পানি আছে। পাওলি দাম খুব ভালো লেখে, সেও একটা মানে কি বলবো, একটা প্রাইমারি স্কুলের সে টিচার, কিন্তু তার মধ্যে লেখালেখির যে মানে লেখিকার যে সত্তাটা তার মধ্যে খুব ভালো আছে। কিন্তু তার হাজব্যান্ড তাকে ঠিক মানে পাত্তা দেয় না। মানে তার লেখা বেরিয়েছে, কোনো একটা ম্যাগাজিনে বেরিয়েছে, আমরা সিনের শুরুতেই দেখতে পাচ্ছি যে স্ত্রী তার স্বামীকে বলছে যে আমার লেখাটা একটু তোমাদের ইয়েতে পাঠাও না যদি ওটা হয়। তো হাজব্যান্ড বলছে হ্যাঁ তুমি এদিক ওদিক লেখো, অনেকগুলো করো, তারপর আমি দেখছি তোমার লেখাটা হয় কিনা। তো যাই হোক, সেই জায়গাটা একটা দেখিয়েছে। আর এই সিনেমার মধ্যে সবচেয়ে বড় ইউএসপি, আপনারা যে কেউ দেখলে ভাববেন যে এটা হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা টাসেল চলছে, তাদের সম্পর্কের একটা ব্যাপার আছে, না। এখানে বৌদি আর ননদ, এদের দুজনের সম্পর্কটা মানে অদ্ভুত রকমের এখানে দেখিয়েছে। পাওলি দামের চরিত্র বৌদি আর রাজনন্দিনীর চরিত্র হচ্ছে ননদের চরিত্রটা এত সুন্দর। তারা দুজনে মিলে, বৌদি ছাদে বসে লিখছে, ননদ বিভিন্ন রকমের আইডিয়া দিচ্ছে তাকে, তুমি ওই চরিত্রটাকে এরকমভাবে করো না, ওই চরিত্রটাকে ওইভাবে দেখিও না, তুমি ও সবসময় বাস্তব জিনিস নিয়ে কেন করো, কোনো কোনো সময় এই চরিত্রটাকে একটু জিতিয়ে দাও না। তো তখন বৌদির উত্তর হচ্ছে সবসময় সব চরিত্র যে জিতবে তার তো কোনো মানে নেই, কিছু কিছু চরিত্র তো হেরেও যায়, কিন্তু হারছে সে কীভাবে, সেটা আমি কিভাবে দেখাবো, সে লিখবো দর্শকের কাছে। আমি দর্শক না এখানে, সরি আমি দর্শক বলছি না, এখানে পাঠক পাঠিকা, পাঠক পাঠিকার কাছে কিভাবে সেটা পৌঁছবে, সেটা হচ্ছে ব্যাপার। জেতার মধ্যে যেরকম একটা গ্লরি ব্যাপারটা থাকে, হারার মধ্যেও কিন্তু গ্লরি ব্যাপারটা থাকে। সেটা সম্পূর্ণ যে ক্রিয়েটার
তার ওপর নির্ভর করছে যে সে সেই জিনিসটাকে কিভাবে লোকের সামনে তুলে ধরছে। তো এইরকম কথোপকথনের মধ্যে, এই যে ছাদের মধ্যে তাদের যে আলোচনা, সাডেনলি কি হয় যে রাজনন্দিনী পাল মানে যে ননদ, সে চলে যায়, মানে তার বাবার বদলি হয়ে যায়, মানে নিজের ননদ ছিল না সে, তার বাবার বদলি হয়ে যায় নর্থ বেঙ্গলে, সে সেখানে চলে যায়। তো যথারীতি বৌদি একা হয়ে যায়, তার ইন্সপিরেশন চলে গেছে, এবং তারা যেহেতু চলে গেছে সেহেতু ছাদও বন্ধ হয়ে গেছে। কারণ এখানে একটা পার্টিশনের ব্যাপার আছে, কারণ এখানে দেখাচ্ছে যে আগে পার্টিশন হয়েছিল, দুটো ফ্যামিলি, দুই ভাই আলাদা হয়ে গেছিল, তো এইরকম ধরনের পার্টিশনের ব্যাপার আছে। এবং যেহেতু রাজনন্দিনী পালের চরিত্রটা এখানে নেই আর তাদের পার্টিশনের মধ্যে ছাদটা পড়ছে, সেহেতু ছাদটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। তো যথারীতি আমরা দেখতে পাচ্ছি যে পাওলি নামের যে চরিত্রটা, সে কিন্তু লিখতে পারছে না। সে খোলা হাওয়ায় বসে, তার ননদ নেই, তবুও তো সে খোলা হাওয়ায় বসে তো সে লিখতে পারে, কিন্তু সে কিন্তু লিখতে পারছে না। তারপর কি হয়, কিভাবে সে আবার লিখতে পারে, এবং এখানে আরেকটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে, আরেকটা চরিত্র এখানে আছে, একটা সারপ্রাইজিং চরিত্র, ওই চরিত্রটার কথা আমি ঠিক বলছি না। সেটা হচ্ছে যে এই যে রাহুল ব্যানার্জি যে চরিত্র, তাদের যে পাবলিকেশন হাউস আছে, তাদেরই একটা রাইভাল গ্রুপ আছে, তারা কিন্তু এই পাওলি দামের চরিত্রটাকে কিন্তু অফার করে যে আপনি পুজোর সময় আমাদের হয়ে আপনি লিখুন। তো এরকম করতে করতে মানে তারাও যে মানে পরস্পরের কাছাকাছি আসছে, এটা ডায়লগসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো রাইভাল গ্রুপ কিন্তু বলছে, যিনি অভিনয় করেছেন তিনি কিন্তু বলছেন যে সামনের বছর কিন্তু শুধুমাত্র আমাদের পাবলিকেশনের জন্যই কিন্তু কাজ করতে হবে। মানে এটাতে কিন্তু একটা ইন্ডিকেশন আছে, এখানে কিন্তু ডিরেক্ট কেউ কাউকে প্রপোজ করছে না, কিন্তু রিজেকশনটাও এত সুন্দরভাবে হয়েছে। পাওলি দাম শেষের দিকে যখন রিজেক্ট করছে, তার হাজব্যান্ডের সঙ্গে কিন্তু সমস্যা আছে, ইগো ক্ল্যাশ আছে, তার হাজব্যান্ডের সঙ্গে ইগো ক্ল্যাশ আছে, সমস্ত জিনিস মানে তার বাড়ির ইয়েটা একে জিজ্ঞাসা করে করনি কেন, মানে নিজস্ব কোনো স্বাধীনতা নেই। তা সত্ত্বেও কিন্তু সে উল্টো দিকের অফারটাকে কিন্তু সে রিজেক্ট করছে এইভাবে, আপনি আর প্লিজ এগোবেন না, এইরকমভাবে এইরকম ডায়লগ দিয়ে কিন্তু সে তাকে রিজেক্ট করছে। তো এই ধরনের যে মানে যে সমীকরণটা, এই সমীকরণটা কিন্তু ছাদ সিনেমাটায় খুব মানে কি বলবো, খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখানো হয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে অনুরাধা রায় একটা টিপিক্যাল শাশুড়ির যেরকম ভূমিকায় তিনি অভিনয় করেছেন সেটা উনি করতে পেরেছেন। এবং শেষে যেটা, তাহলে কনক্লুশন কি হলো, সে তো তার হাজব্যান্ডকে ছাড়ছে না, নতুন কারোর কাছে সে যাচ্ছে না, ব্যাপারটা সেটা না। আজকে আমার বাড়িতে সমস্যা থাকতে পারে, তা বলে এই নয় যে আমি কোনো সাবস্টিটিউট খুঁজে নেব, এক। 2 নম্বর হচ্ছে আমি আমার জায়গাটাকে খুঁজবো, আমার জায়গা কোনটা। শেষে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এই পুরো শ্যুটটা একটা পুরনো বাড়ির মধ্যে হয়েছে, যেটা শোয়ার ঘর, হাজব্যান্ড আর ওয়াইফের যেটা শোয়ার ঘর, সেই শোয়ার ঘরটা কিন্তু পাওলি দাম চরিত্রটা আলাদা করে নিয়েছে। তো আমি মানে এটা হচ্ছে তার জায়গা, তার স্পেস, তার স্পেসে সে থাকবে। তো এইভাবেই কিন্তু সিনেমাটা শেষ হয়ে যায়। তো এটাই ছিল ছাদ। এই সিনেমাটা নিয়ে আমার একটা ছোট্ট রিয়াকশন। যদি অভিনয় বলি, এখানে যারা যারা অভিনয় করেছে, পাওলি দাম, রাহুল ব্যানার্জি, রাজনন্দিনী পালকে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যে পাওলি দাম, রাহুল ব্যানার্জি অনেক সিনিয়র, রাজনন্দিনী পাল অনেক নতুন, কিন্তু রাজনন্দিনী পালকে কিন্তু আমার খুব ভালো লেগেছে। ওই যে চলে যাচ্ছে বাড়িটা ছেড়ে, বৌদিকে ছেড়ে যে সে চলে যাচ্ছে, তার চোখের মধ্যে যে কাতর যে ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে। এবং তার শেষের যে চিঠিটা, সেই চিঠিটা বলছে যে বৌদি আমি বৌদির সঙ্গে কিন্তু এমনি যোগাযোগ সে রাখছে না, কিন্তু বৌদিকে সে বলেছে তোমার বইটা যখন বেরোবে তখন কিন্তু তুমি আমাকে আগে পাঠাবে, একটা খসড়াটা পাঠাবে, বেরিয়ে যাওয়া বইটা না, খসড়াটা তুমি পাঠাবে, এবং শেষটা কি হবে সেটার জন্য আমি উৎসাহিত থাকবো। তো এইভাবেই কিন্তু মানে সুন্দর একটা বৌদি ননদের সম্পর্কটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছে, যেটা কিন্তু অন্য কোনো সিনেমার মধ্যে আমি দেখিনি, চট করে আমি দেখি না। আমি ভেবেছি বোধহয় এখানে হাজব্যান্ড ওয়াইফের চরিত্রটাকে বেশি এস্টাবলিশ করা হবে, তাদের টাসেলটা বেশি দেখানো হবে, এরকমভাবে যে একটা বউকে আবদ্ধ করে রাখা, টিপিক্যাল সেই ফেমিনিজমের ঢাক পেটানো, এইসব জিনিসগুলো কিন্তু এই সিনেমাটার মধ্যে কিন্তু একদমই নেই। তো
এটাই ছিল আমার এই দুটো বিষয় নিয়ে ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।